হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। ডেডি স্টুডেন্টস, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটা দুর্দান্ত জিকে প্রশ্ন উত্তর সেশন প্র্যাকটিস করব। অবশ্যই সেখানে তোমাদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর এবং কিছু ডিটেলস আমি শেয়ার করতে চলেছি, যেগুলো খুবই হেল্পফুল হবে আপকামিং তোমাদের বিভিন্ন এক্সামের জন্য। শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয়, আপকামিং সমস্ত এক্সামের জন্য তোমরা এই সেশনটি কিন্তু প্রতিদিন দেখতে পারো। আর এটা লাইভে দেখতে হলে সকাল 7টাতে যুক্ত হয়ে যাবে TWS একাডেমি চ্যানেলে। এছাড়া ফ্রি সমস্ত লাইভ ক্লাস দেখতে আমাদের এই রুটিনটাকে তোমরা ফলো করতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TWS স্মার্ট চ্যানেলের বিভিন্ন সময়ে ক্লাসগুলো কিন্তু হয়ে থাকে। আর রিয়েল টাইমে যদি আপডেটস পেতে চাও প্রতিটি ক্লাসের, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন, ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যেই প্রশ্নটা অনেক সময় অনেক পরীক্ষাতে কিন্তু দেয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা সকলেই নিশ্চয়ই জানো সিন্ধু সভ্যতার অনেকগুলো সাইট ছিল। সেই সিন্ধু সভ্যতার ভিতরে একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে হরপ্পা। সেই সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ হরপ্পান সাইটটা কে আবিষ্কার করেছিলেন? এবং এখান থেকে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে হরপ্পা, এই হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম সাইট। প্রথম যে সাইটটা আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতা, সেটার নাম কি? হরপ্পা। এছাড়া আরও অনেক সাইট আছে সিন্ধু সভ্যতার, যেমন আমাদের ভারতে অনেকগুলো আছে, লোথাল, কালিবঙ্গান, বানুয়ালি, ধোলাভিরা, দেন রাখিগাড়ি। আরও যদি দেখা যায় তোমার হচ্ছে মহেঞ্জোদারো খুবই ইম্পর্টেন্ট আর সিন্ধু সভ্যতার একটা সাইট হিসাবে পরিচিত। তো যাই হোক, এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যেহেতু প্রথম আবিষ্কৃত সাইট ছিল হরপ্পা, এই কারণে কিন্তু আমরা সিন্ধু সভ্যতাকে অনেক সময় একটা কথার টানে বলে ফেলি যে হরপ্পা সভ্যতা। অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা এই কারণেই বলা হয়, কারণ এটা প্রথম আবিষ্কারিত সাইট ছিল। তো যাই হোক, এটা আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। তিনি প্রত্নতাত্ত্বিক, তিনি আবিষ্কার করেছিলেন প্রথম এটা। কিন্তু এখান থেকে আরেকটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে কত সালে আবিষ্কার হয়। তো সালটা হচ্ছে 1921। তাহলে আমরা বলতে পারি 1920 সাল, 1921 সালে প্রথম কিন্তু সিন্ধু সভ্যতা এবং তার প্রথম সাইট হরপ্পা আবিষ্কৃত হয়েছিল। অগ্নিবীর প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে প্রস্তাবিত হয়েছিল? অগ্নিবীর প্রকল্প, এটার মাধ্যমে চুক্তিভিত্তিক কিন্তু সেনাবাহিনীতে সেনাদেরকে নিয়োগ করার একটা প্রকল্প এটা। অ্যাকচুয়ালি প্রকল্পটার নাম অগ্নিপথ। অগ্নিপথ হচ্ছে অ্যাকচুয়ালি প্রকল্পটার নাম, মূল প্রকল্পটার নাম। এবং অগ্নিপথের মাধ্যমে অগ্নিবীরদেরকে নিয়োগ করা হয়, অর্থাৎ অগ্নিপথ প্রকল্পে যারা সিলেক্ট হবে তাদেরকে কি বলা হবে? অগ্নিবীর বলা হবে। তো অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যে অগ্নিবীরদের সিলেক্ট করা হবে, সেই প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের আন্ডারে আসে? অবভিয়াসলি এটা কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আসবে, যেটা আমাদের ডিফেন্স মিনিস্ট্রি, সেটার আন্ডারে এটা আসে। এবারে এখান থেকে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে কত সালে। অবভিয়াসলি সালটা প্রতিটা জিনিস থেকে দুর্দান্ত যেগুলো প্রশ্ন হতে পারে, তোমাদের এখান থেকে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে অগ্নিপথ প্রকল্পটি ভারত সরকারের দ্বারা কবে বাস্তবায়িত হয়েছিল, বা এটা কবে ভারত সরকার দ্বারা প্রবর্তিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 2022 সালে এটা প্রবর্তিত হয়েছিল। তো অপশান এখানে আমরা সি রাইট অ্যান্সার করবো, এবং 2022টাও এখান থেকে জেনে রাখতে হবে আমাদের। পরেরটা, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতটি? দ্রুত, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? 31 জোড়া। এটা তোমাদের পিআইকিউস প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে তোমাদের পরীক্ষায় এটা দেয়া হয়েছিল। আমি আরেকবার এই প্রশ্নটা প্র্যাকটিস করে রাখলাম। 31 জোড়া। কোণার্ক সূর্য মন্দির কোথায় বিখ্যাত? ভারতের একটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত, অর্থাৎ একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত কোণার্ক সান টেম্পল, লোকেটেড ইন ওডিশা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এছাড়া ওড়িশাতে আরেকটা বিখ্যাত মন্দির তোমাদের একটু বলে রাখি, সেটা পুরীর জগন্নাথ মন্দির। ওড়িশার পুরীতে আছে জগন্নাথ মন্দির। অলরাইট, নেক্সট ইজ ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন? ফাউন্টেন পেন
এটা তোমাদের বাংলা সাহিত্যে স্কুল লেভেলে পড়ানো হয়ে থাকে। ফাউন্টেন পেনের বা হারিয়ে যাওয়া কালি কলম বলে একটা গল্প আছে, ক্লাসটা আই থিঙ্ক আমার মনে পড়ছে না, হ্যাঁ ক্লাস 10-এ পড়ানো হয়ে থাকে, শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম। তো সেখানে কিন্তু ফাউন্টেন পেনের কথা আমরা প্রথম পড়েছি, তাই না? তো সেই ফাউন্টেন পেন সেখানেই আমরা পড়েছিলাম যে লুইস ওয়াটারম্যান তিনি আবিষ্কার করেছিলেন ফাউন্টেন পেন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট ইজ কোন নদীর উপরে সর্দার সরোবর বাঁধ আছে? এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সর্দার সরোবর ড্যাম, অ্যান্ড আমাদের ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটি কিন্তু ড্যাম হিসাবে পরিচিত সর্দার সরোবর ড্যাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কোন নদীর উপরে আছে? সহজভাবেই আমাদের এই ধরনের প্রশ্নগুলো জেনে রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বাঁধ থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে। আমরা হীরাকুদ বাঁধ সম্বন্ধে আগে পড়ে ফেলেছি, আজকে থাকছে সর্দার সরোবর বাঁধ। এটা কোন নদীর উপরে অবস্থিত? সর্দার সরোবর বাঁধ এটা অবস্থিত আছে নর্মদা নদীর উপরে। নর্মদা নদীর উপরে। আচ্ছা, এই নর্মদা নদীর উপরে যে সর্দার সরোবর বাঁধ আছে এটা কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর ড্যামটা অবস্থিত আছে আমাদের ভারতবর্ষের গুজরাট রাজ্যে, নর্মদা নদীর উপরে। অলরাইট। প্রশ্ন 7, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ কোন গ্যাস উৎপন্ন করে? সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে থাকে। বিশেষ করে যারা সবুজ উদ্ভিদ তারা সাধারণত এই সালোক সংশ্লেষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলে খাদ্য উৎপন্ন হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এর জন্য উদ্ভিদের যে যে জিনিসের প্রয়োজন হয়, অ্যাট ফার্স্ট সূর্য আলোর প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হয় সেগুলো দেখো, সেগুলো তোমরা বাম সাইডে দেখতে পাচ্ছ। সেগুলো হচ্ছে সূর্যের আলো প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেটস, এটাও সরি ওয়াটার, এগুলো কিন্তু প্রয়োজন হয়ে থাকে, জল, কার্বন ডাইঅক্সাইড, লাইটস ইত্যাদি প্রয়োজন হয়। এরপরে এটা তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে এবং তারপরে সে কিন্তু অক্সিজেন তৈরি করে থাকে। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ এবং অক্সিজেন তৈরি করে থাকে। ওকে, তো এখানে সঠিক উত্তর কি হবে? কোন গ্যাস উৎপন্ন হয়? অবশ্যই অক্সিজেন উৎপন্ন হয়, সাথে সাথে গ্লুকোজ উৎপন্ন হয়। ওকে, আচ্ছা চলো এরপরে দেখি। আর সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসের প্রয়োজন হয় এটা জানতে চাইলে তাহলে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রয়োজন হয়। ওকে, নেক্সট ইজ 2025 সালের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান নীতি কি? 2025 সাল অর্থাৎ এই অর্থবর্ষে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে এবং তোমরা নিশ্চয়ই জানো মুদ্রা সংক্রান্ত বিভিন্ন তোমার হচ্ছে কন্ট্রোল, বিভিন্ন নীতি নিয়মমালা করে থাকে রিজার্ভ ব্যাংক। তো সেই রিজার্ভ ব্যাংকের প্রধান নীতি কি হতে চলেছে 2025-এ? রাইট অ্যান্সার হচ্ছে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করা, এটাই হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান নীতি। এরপরে ওটিপি এর পুরো নাম কি? ওটিপি শব্দটার সাথে সকলেই প্রতিনিয়ত কিন্তু তোমরা প্রত্যক্ষভাবে জড়িত, প্রত্যেকেই ওটিপি কখনো না কখনো ওটিপি তোমরা আমাদের অ্যাপ GTWS একাডেমি অ্যাপ আছে, সেখানে আমরা কেউ পাসওয়ার্ড ভুলে গেলে বলি যে ওটিপি লগ ইন করে নাও। আসলে এই ওটিপির ফুল ফর্ম কি? তুমি কোথাও তোমার ব্যাংক থেকে ওটিপি এসে থাকে, মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে ওটিপি এসে থাকে। তো এই যে ওটিপি শব্দটার সাথে আমরা প্রতিনিয়ত এখন জড়িত, প্রতিনিয়ত ওটিপি কথাটা শুনছি। ওটিপির ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। আর এখানে সাবধানতার সাথে একটা জিনিস তোমাদের বলি, ওটিপি সবাইকে কিন্তু শেয়ার করবে না, এটা একটা তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ওটিপির মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে থাকে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেন সবাইকে শেয়ার করবে না।
এটা একটা ওয়ার্নিং আছে। নেক্সট, পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত? এটা একটা অবশ্যই পর্যটন স্থল পিসার হেলানো মিনার, এবং ওয়ান অফ দ্য একটা আমাদের বিশ্বের ভিতরে প্রচুর এখানে মানুষ কিন্তু ঘুরতে যায়। আর একটা আশ্চর্যজনক একটা স্থাপত্য আমরা বলতে পারি পিসার হেলানো মিনার, এটা কোথায় আছে? পিসার হেলানো মিনার অবস্থিত ইটালি দেশে। WBSSCর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক তাদের জন্য TWS একাডেমি নতুন একটা ব্যাচ নিয়ে এসেছে, যেখানে এখনো ক্লাস শুরু হয়নি, খুবই দ্রুত সেখানে ক্লাস শুরু হতে চলেছে। তো প্রথম থেকে সমস্ত ক্লাস দেখার জন্য অবশ্যই এক্ষুনি গিয়ে TWS একাডেমিতে অ্যাডমিশন নিয়ে নাও সকলে। বেসিক থেকে তোমাদের সমস্ত বিষয় সেখানে ক্লিয়ার করানো হবে। তো অবশ্যই যারা ডাউনলোড করোনি TWS একাডেমি অ্যাপ, ডাউনলোড করো এবং বিষয়ভিত্তিক ক্লাস দেখতে এবং বিভিন্ন ফিচার্সের মাধ্যমে ক্লাস দেখতে TWS একাডেমিতে আজই ভর্তি হয়ে যাও। নিচের কোন স্থানে 2025 সালে UNCTAD ফ্রন্টিয়ার প্রযুক্তিতে প্রস্তুতি সূচকে, আচ্ছা এই প্রশ্নটা না একটু মানে সমস্যা হয়ে গেছে, মানে প্রশ্নটার ভাষা গন্ডগোল হয়ে গেছে, আমি প্রশ্নটা নিজে মুখে বলছি, ঠিক আছে, এটা ভাষা প্রবলেম হয়ে গেছে। ভাষা হবে প্রশ্নের যে আমাদের ভারতের স্থান কত UNCTAD-র ফ্রন্টিয়ার প্রযুক্তি সূচকে, অর্থাৎ ভারতের স্থান কত, এখানে কত শব্দটি বসবে, কত এই প্রযুক্তি সূচকে। আচ্ছা, UNCTAD এটা কি একটা? এটা হচ্ছে একটা ট্রেড বা ব্যবসা বাণিজ্যর জন্য কিন্তু একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সরি। তো UNCTAD ফুল ফর্ম ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার ফ্রন্টিয়ার প্রযুক্তি সূচকে আমাদের ভারতের বর্তমান স্থান 36 নম্বর স্থানে কিন্তু ভারত আসে। আচ্ছা, এই UNCTAD-এর এটার সদর দপ্তর কোথায় অবস্থিত একটু জেনে রাখা উচিত আমাদের। এর সদর দপ্তর এটা অবস্থিত আছে জেনেভাতে, সুইজারল্যান্ডের। অলরাইট, নেক্সট, নিচের কোনটি একটি বহিঃক্ষরা গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি মানে হচ্ছে যে সমস্ত পদার্থগুলো বা যে সমস্ত গ্রন্থির মাধ্যমে শরীরের বিভিন্ন পদার্থগুলো বাইরে খরিত হয় এবং বহিঃক্ষরা গ্রন্থিগুলো অবশ্যই নালিকাযুক্ত হয়ে থাকে। তো সনাল গ্রন্থি হয়ে থাকে সাধারণত এগুলো, এবং এই সনাল গ্রন্থির মাধ্যমে শরীরের বর্জ্য বা শরীরের বিভিন্ন জিনিসগুলো সেগুলো বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলি। এর ভিতরে কোনটা একটি বহিঃক্ষরা গ্রন্থি? এনজাইমও এখান থেকে বার হতে পারে, এখান থেকে তোমার হচ্ছে মিল্ক বার হতে পারে, এখান থেকে তোমার হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ বার হতে পারে, ঠিক আছে, ঘাম বার হতে পারে। তো বহিঃক্ষরা গ্রন্থি অনেক হয়। এর ভিতরে লালা গ্রন্থি, এটা কিন্তু একটা বহিঃক্ষরা গ্রন্থির ভিতরে পড়ে থাকে, লালা গ্রন্থি। আর অ্যাড্রিনালিন, থাইরয়েড বা তোমার হচ্ছে আরও বিভিন্ন গ্রন্থি আছে, যেমন পিটুইটারি, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে কি জানো? এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি এগুলো কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি নয়। তাহলে স্যার বহিঃক্ষরা গ্রন্থির যদি আরও কিছু উদাহরণের কথা বলা হয়, বহিঃক্ষরা গ্রন্থির যদি আরও কিছু এক্সাম্পল জানতে চাই,
তাহলে মনে রাখবে বহিঃক্ষরা গ্রন্থির আরো এক্সাম্পলের ভিতরে আছে ঘাম গ্রন্থি, ঘাম গ্রন্থি, অশ্রু গ্রন্থি, অশ্রু গ্রন্থি, এগুলো বাইরে আসে কিন্তু এগুলো আমরা দেখতে পাই। তোমরা কি কখনো এই যেগুলো অনাল গ্রন্থি বা যেগুলো তোমার ওই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বার হয়, পিটুইটারি বা শুক্রাশয় ইত্যাদি থেকে হরমোন বার হয়, সেগুলো কি তোমরা কখনো চোখে দেখেছো? দেখতে পাবে না, কিন্তু ঘাম দেখতে পাবে, লালা দেখতে পাবে, অশ্রু দেখতে পাবে, কারণ এগুলো বাইরে আসে। এছাড়া স্তন গ্রন্থি মহিলাদের থাকে, স্তন গ্রন্থি, এগুলো কিন্তু সাধারণত আমরা যদি দেখি বহিঃক্ষরা গ্রন্থির ভিতরে পড়ে। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি কবে প্রতিষ্ঠা হয়? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে এবং এই ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ছিল কে জানো? অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা ছিলেন জাতীয় কংগ্রেসের। 1885-তে প্রতিষ্ঠা হয়। এইবারে দেখো, এটা একটা দুর্দান্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দীর্ঘ অপেক্ষার পরে আইপিএল শেষ হলো। আইপিএল এর 2025 সালে শিরোপা কোন দল জিতেছে? কোন দল চ্যাম্পিয়ন হয়েছে বলো? এটা তো সকলেরই পারা উচিত। এত বছর পরে, এত হাইপের পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি সম্প্রতিকালে কিন্তু আইপিএল এর ফাইনাল জিতে গেছে। ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে আরসিবি আইপিএল শিরোপা 2025 সালে প্রথমবারের জন্য জিতেছে। প্রথমবারের জন্য তারা জিতেছে। চাপের একক কি? চাপের অনেক একক আছে জানো। চাপের যদি আমরা দেখি, চাপের একক অনেকগুলোই আছে। চাপের এককের যদি আমরা প্রধানত এসআই একক দেখি, সেটা হচ্ছে পাস্কাল। পাস্কাল হচ্ছে চাপের একক। এছাড়া চাপের আরো একক আছে, আমরা এখানে অপশন এতে পাচ্ছি বার, তো বার একটা চাপের একক। এছাড়া মিলিবার, মিলিবার একটা চাপের একক। আচ্ছা, চাপের আরেকটা একক আছে যেটা একবার আমাদের লেডি কনস্টেবল পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল, যে চাপের আরেকটা এককের নাম সেখানে দেওয়া হয়েছিল, সেই এককটার নাম হচ্ছে টর। টর বলে একটা একক এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল। টর কিসের একক? টরও কিন্তু একটা চাপের একক। অলরাইট। আচ্ছা, জুল কিসের একক জানো? জুল হচ্ছে, আমরা সকলেই জানি, এটা হচ্ছে কিসের একক? কার্যের এসআই একক। কার্যের একক হচ্ছে এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল। আর সিজিএস এ এটাকে তোমার হচ্ছে আর্গ বলা হয়। কার্যের সিজিএস একক হচ্ছে আর্গ, ঠিক আছে? তো সেটা পরে অন্য দিনের একটা ক্লাসে আমরা জেনে নেব, আজকে এখানেই এটা থাক। এইবারে দেখো, ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে কি? ওয়াট। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে যে ডেসিবেল কিসের একক। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল, HW দেওয়া রইল, যে ডেসিবেল কিসের একক। এটা আমি বলবো না, এটা তোমরা কমেন্ট করে সকলে জানাবে ডেসিবেলটা কিসের একক। আজকে এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, সকলেই জানাবে। আর যারা ক্লাসে এখনো লাইক করোনি, দ্রুত ফটাফট একটা করে লাইক করে ফেলো ক্লাসে, এবং ক্লাসটি কন্টিনিউ দেখতে থাকো। প্রশ্ন 16, মুখ্যমন্ত্রী মানজি লাটকি বাহিনা যোজনা কোন রাজ্যের সরকার 21 থেকে 65 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য চালু করেছে? 21 বছর থেকে 65 বছর বয়সী মহিলাদেরকে একটা যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মানজি লাটকি বাহিনা যোজনা। একটা বড় যোজনা, কিন্তু এই যোজনাটা কোন রাজ্য চালু করেছে সম্প্রতিকালে? কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি রাখছি তোমাদের জন্য, প্রতিদিনই থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ওল্ড নিউ সমস্ত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্সও দুটো একটা রাখবো, কারণ না হলে সব ভুলে যাই ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তার জন্য প্র্যাকটিসটা প্রয়োজন আছে ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্সেরও। তো এটা বলো, মুখ্যমন্ত্রী মানজি লাটকি বাহিনা যোজনা চালু করেছে মহারাষ্ট্র সরকার। আচ্ছা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে সম্প্রতি নিযুক্ত হয়েছিল মহারাষ্ট্রের
মুখ্যমন্ত্রী হিসাবে কে জানো? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এই কয়েকদিন আগেই মহারাষ্ট্রে ভোট হলো এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন দেবেন্দ্র ফডনবিস। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ধান চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযুক্ত? ধান চাষ করার জন্য কোন মাটিটা সবচেয়ে উপযুক্ত মাটি হিসাবে ব্যবহৃত হবে? এঁটেল মাটি, বেলে মাটি, লাল মাটি, পাহাড়ি মাটি, কোন মাটিতে ভালো হবে ধান চাষ? দেখো, ধান হচ্ছে, যদি আমরা দেখি, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যজ ফসল হচ্ছে ধান। আমরা পশ্চিমবঙ্গে প্রধান ভাতই খাওয়া হয় প্রধানত। তো এই পশ্চিমবঙ্গে ধানের চাষও প্রচুর পরিমাণে হয়। তো এই পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, তোমার আশেপাশে অঞ্চলেও ধান চাষ হয়। তুমি ধানের একটা জমিতে গিয়ে দেখতে পারো, ধান কিন্তু সাধারণত ভালো হয়ে থাকে এঁটেল মাটির জমিতে। কারণ ধান চাষের জন্য জমিতে জল জমে থাকা কিন্তু প্রয়োজন। জমিতে 1-2 সেমি কিন্তু জল সেখানে জমিয়ে রাখতে হবে, কমসে কম 2 সেমি কিন্তু জল জমিয়ে রাখতে হয় ধানের জমিতে। আর এই ধানের জমিতে জল জমে থাকবে কখন? যখন জমিটা এঁটেল মাটির হবে। কারণ এঁটেল মাটিতে ছিদ্র কম হয়, এঁটেল মাটিতে জল প্রবেশ্যতা কম হয়ে থাকে, তো জলটা অনেকক্ষণ কিন্তু থাকতে পারে। আর বেলে মাটিতে তুমি জল দেবে, সাথে সাথে কিন্তু সেই জলটা মাটি চুষে নেবে। তুমি দোআঁশ মাটিতে দেবে, কিছুক্ষণ পরে সেটা চুষে নেবে। কিন্তু এঁটেল মাটিতে জলটা কিন্তু অনেকক্ষণ আটকে রাখতে পারে। এঁটেল মাটি সবচেয়ে উপযুক্ত মাটি হবে ধান চাষের জন্য। ওকে, এই ধান চাষে প্রচুর জলের প্রয়োজন হয়, এই কারণে ধানকে আমরা বলে থাকি, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ধানকে আমরা কি বলে থাকি? তৃষ্ণার্ত ফসল বলে থাকি। এটা একটু লিখে রাখবে। নেক্সট দেখো, ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল? এই প্রশ্নটা আমি একবার হয়তো প্র্যাকটিস করেছি, চলো দ্বিতীয়বার আরেকবার করা যাক। ভারতের প্রথম উপগ্রহ স্যাটেলাইট কোনটি ছিল? ভারতের প্রথম উপগ্রহের নাম ছিল আর্যভট্ট উপগ্রহ। আর্যভট্ট 1975 সালে 1975 সালে লঞ্চ করা হয়। ভারতের প্রথম স্যাটেলাইট, প্রথম উপগ্রহ ছিল আর্যভট্ট। কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনাল? বলো, এটার উত্তর করো সকলে। রেটিনাল আমরা কোন ভিটামিনকে বলে থাকি? দেখো, রেটিনাল অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে ভিটামিন এ কে, রেটিনাল বলা হয়। আচ্ছা, বাকি ভিটামিনগুলোরও একটু তোমরা ওই রাসায়নিক নামগুলো জেনে রাখো। যেমন ভিটামিন ডি কে বলা হয়ে থাকে ক্যালসিফেরল, ক্যালসিফেরল বলা হয় এটাকে। ভিটামিন সি কে আমরা বলে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় এটাকে। আরেকটু হচ্ছে ভিটামিন কে, ভিটামিন কে কে আমরা বলে থাকি ফাইলোকুইনোন, ফাইলোকুইনোন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। এগুলো হচ্ছে রাসায়নিক নাম বিভিন্ন ভিটামিনের। ওকে, পরেরটা দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কোন দিনে পালন করে থাকি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। আলোর তরঙ্গের বেগ কোন মাধ্যমে সর্বাধিক? কোন স্থানে আলোর বেগ সব থেকে বেশি হবে? আলোর বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি? শূন্য স্থানে, পানি, পানি মিন্স এখানে যেটা ওয়াটারের কথা বলা হয়েছে, বা তরলের কথা বলা হতে পারে, পানি বা তরলও লিখতে পারো এখানে। ওকে, বাতাস মানে এখানে বায়ুর মাধ্যমের কথা বলা হয়েছে। আর একটু হচ্ছে কাঁচ। তো আলোর অ্যাকচুয়ালি বেগ সবচেয়ে বেশি হয় শূন্য মাধ্যমে, যেখানে বাঁধা থাকবে না
সেই মাধ্যমে সবচেয়ে বেশি হবে আলোর বেগ। আর আলোর যে বেগ সেটা শূন্য মাধ্যমে কত জানো? আলোর বেগ যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার দূরে কিন্তু যেতে পারে এই আলো। এটা হচ্ছে আলোর গতিবেগ মিটার পার সেকেন্ডে। এরপরে যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? বিখ্যাত ব্যক্তি আমাদের যামিনী রায়, বাঙালি একজন বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তি। তো তিনি কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? যামিনী রায় ছিলেন একজন বাঙালি চিত্রশিল্পী, চিত্রকলার সাথে তিনি যুক্ত ছিলেন। বিশেষ করে বাংলায় যে পট্টচিত্র বিখ্যাত আছে, পট্টচিত্র অঙ্কনের জন্য বিখ্যাত ছিলেন। পট্টচিত্র অঙ্কন করতেন তিনি বিশেষ করে। কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন আছে? লোকসভা, দেখো লোকসভা থেকে কয়েকটা প্রশ্ন বলে রাখি। লোকসভা হচ্ছে আমাদের ভারতের সংসদের লোয়ার হাউস বা নিম্ন কক্ষ, যেখানে অনেক সদস্য থাকে, আর সদস্যরা প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়। অর্থাৎ লোকসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়? জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে। প্রতি 5 বছর অন্তর লোকসভার ভোট হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই লোকসভায় মোট পুরো ভারত থেকে মোট 550 জন নির্বাচিত হয়ে থাকে, নির্বাচিত হতে পারে। অর্থাৎ সবচেয়ে বেশি সর্বোচ্চ 550 জন সদস্য লোকসভায় থাকতে পারে। কিন্তু আছে কতগুলো? বর্তমানে আছে হচ্ছে 543 জন। লোকসভায় কতজন আছে? 543 জন বর্তমানে সদস্য লোকসভাতে আছে। আর লোকসভাতে সবচেয়ে বেশি কোন রাজ্যের আসন আছে? উত্তরপ্রদেশের আসন সবচেয়ে বেশি আছে, উত্তরপ্রদেশ থেকে 80 জন। এই যে 543 জন সদস্যের ভিতরে 80 জন কিন্তু উত্তরপ্রদেশ থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গ থেকেও থাকে। পশ্চিমবঙ্গ থেকে কতজন জানো? পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত হতে পারে 42 জন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত হয় 42। প্রভা পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? চলো এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রভা স্ট্যান্ডস ফর প্ল্যাটফর্ম ফর stands for regulatory application validation and authorization. Regulatory application validation and authorization হচ্ছে প্রাভার ফুল ফর্ম। এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কিন্তু সম্প্রতি চালু করেছে। নেক্সট ইজ নাইজেরিয়ার রাজধানীর নাম কি? নাইজেরিয়ার রাজধানীর নাম কি? নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। ওকে, আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী। এটা আফ্রিকান কান্ট্রি। আচ্ছা, এখান থেকে নাইজেরিয়ার একটু মুদ্রাটাও জেনে রাখো। নাইজেরিয়ার মুদ্রা অতটা লাগে না, তবুও জেনে রাখো। নাইজেরিয়ার মুদ্রা হচ্ছে নাইজেরিয়ান নায়ারা, হচ্ছে নাইজেরিয়ার মুদ্রার নাম। অলরাইট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ক্লাসে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সকলে, টাটা।